কর্মকর্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি উনি নিলামে ডাকেন, তাহলে সেই ক্ষেত্রে স্বার্থ অর্জন বা অর্জন করার চেষ্টা করতে পারবেন না। করলে নিলামটা অবৈধ বলে গণ্য হবে। ৭৩ নাম্বার বিধিতে অনেক সময় আপনারা একেবারে যখনই কোনো সম্পত্তি বেচা-বিক্রি দেখবেন যে কোর্টের কর্মকর্তারা খুবই বেশি আগ্রহ। ওরা তো জানে যে কত টাকা পর্যন্ত কি ড্রপ হয়েছে, দামাদামি হয়েছে। সেক্ষেত্রে কিছু টাকা বেশি দিয়ে এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটাইতে পারে, অথবা তার পরিচিত ৫ জনকে দিয়ে নিজের নাম ঢুকাই দিলে এরকমও হইতে পারে। দ্যাটস ওয়াই, ঠিক আছে, এরকম যদি আদালতের কোনো কর্মকর্তা এগুলোর সাথে যুক্ত হয়, তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে এবং নিলামটা স্থগিত হবে, এবং এটা করাই যাবে না, এক কথা বলা হয় ৭৩ নম্বর বিধি অনুযায়ী। এটা খুবই গুরুত্বপূর্ণ বিধি এবং এটা দিয়েই সবসময় রিড হয় যে আদালতে নিষেধ করা হয়েছে, তারপরে সম্পত্তিটা বিশেষ করে ব্যাংক যখন সম্পত্তি বিক্রি করে, এই ধরনের প্রশ্নটা সবচেয়ে বেশি করে যে ব্যাংকের যে কর্মকর্তারা আছে ওনারা যোগ সাজস্য করে এইটা করেছে। এইটা সাধারণত হাইকোর্ট ডিভিশন এই সেকশন অনুযায়ী, এই বিধি অনুযায়ী, অর্থাৎ ৭৩ নাম্বার বিধি অনুযায়ী সবচেয়ে বেশি আপনার কাজ করে, যে মামলাটাকে পরবর্তীতে স্থগিত করে দেয়, যে এখানে অসৎ কোনো কাজকর্ম ঘটতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি, সেটা হচ্ছে ৭৪ নম্বর বিধি। এখান থেকে প্রশ্ন হয়, কৃষি দ্রব্য নিলাম বিক্রি করবে কিভাবে? যদি উৎপাদিত পণ্য শস্য হয়, সেক্ষেত্রে যেখানে উৎপাদিত হয়েছে সেই শাখায়, যেহেতু পচনশীল দ্রব্য, এটা বেচা বিক্রি করাই যায়, সেক্ষেত্রে যেখানে উৎপাদিত হয়েছে সেখানে, অথবা সেখান থেকে সংগ্রহ করে যেখানে মারাই করা হয় বা যেখানে জনগণ সর্বসাধারণ গমনাগমন আছে তার নিকটবর্তী স্থানে আপনি নিলামে অংশগ্রহণ করবেন। তাহলে আমাদের ৭৪ নম্বর বিধি অনুযায়ী কোথায় কোথায় নিলাম অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনি কোথায় নিলাম অনুষ্ঠিত করবেন, যেখানে উৎপাদিত হয়েছে সেই জায়গায়, অথবা যেই জায়গায় সম্পত্তিটা অবস্থান করছে সেখানে, যেখানে মারাই করা হচ্ছে অথবা জনগণ রয়েছে, সেই ক্ষেত্রে আপনি প্রকাশ্য নিলাম অনুষ্ঠান করতে হবে। অবশ্যই প্রকাশ্য স্থানে নিলামে বিক্রি করতে হবে ৭৭ নাম্বার বিধি অনুযায়ী। এখান থেকে প্রশ্ন হয় না, আমাদের প্রশ্ন হয় হচ্ছে, খুব বেশি প্রশ্ন হয় এই জায়গা থেকে, স্থাবর সম্পত্তি নিলাম বিক্রি আপনি কিভাবে করবেন। সেক্ষেত্রে নিলাম বিক্রি করার ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি নিলাম বিক্রি করতে চান, সেক্ষেত্রে 25%, অর্থাৎ স্থাবর সম্পত্তি নিলাম বিক্রির ক্রেতা যিনি বিবেচিত হবেন, ঘোষিত হবেন যে উনি পেয়েছেন, সেক্ষেত্রে তাকে 20% টাকা জমা দিয়ে আপনাকে এই সম্পত্তি নিলামে নিতে হবে। যদি ব্যর্থ হন তাহলে পুনরায় নিলাম হবে। ৮৪ নাম্বার বিধি, খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসে মাঝে মাঝে, যে কোনো ব্যক্তি যদি নিলামে সম্পত্তি প্রাপ্ত হয় তাকে কত পার্সেন্ট টাকা কোর্টে জমা দিতে হয়। সেক্ষেত্রে নিলামের 25% টাকা জমা দিতে হয়। আবার বাকি টাকা, তাহলে ৭৫, আর বাকি টাকা কতদিনের মধ্যে পরিশোধ করতে হবে? ৮৫ নাম্বার বিধিতে বলেছে যে আপনি বাকি টাকাগুলো অবশ্যই ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। এক্ষেত্রে একটা প্রশ্ন এসেছিল যে নিলাম জারির মূল্য কোন সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রি তারিখ থেকে পরবর্তীতে কত দিনের মধ্যে টাকা জমা দিতে হবে, কত দিনের মধ্যে? ১৫ দিনের মধ্যে কিন্তু টাকা জমা দিতে হবে। যদি ১৫ দিনের মধ্যে দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ৮৬ নাম্বার বিধিতে বলেছে যদি ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা জমা দিতে ব্যর্থ হয়, তাহলে এই বেচা বিক্রি করার সময় একটা খরচ হয়েছে, সেই খরচটা রেখে দিয়ে বাকিটুকু কিন্তু নিলামে বিক্রি করার জন্য বলে দিবে ৮৫ নাম্বার সেকশন অনুযায়ী। পুনরায় বিজ্ঞপ্তি, কারণ সে তো নিতে পারলো না, যদি নিতে না পারে তাহলে আমাদের করণীয় কি? পুনরায় আবার নিলামে অনুষ্ঠিত হতে হবে, সেক্ষেত্রে পুনরায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কত নাম্বার? সম্পত্তি বেচা বিক্রি না হলে পুনরায় নিলাম বিক্রি অনুষ্ঠিত হবে হচ্ছে ৮৭ নাম্বার বিধি অনুযায়ী। এখান থেকে প্রশ্ন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে 89 বিধি, সেটা হচ্ছে টাকা জমা দিয়ে নিলামের রদ রহিতকরণের আবেদন। ধরেন মালিকই, যার সম্পত্তি নিলাম বিক্রি করা হবে, তিনি বলেছেন যে না, আমি সম্পত্তিটা আসলে ফেরত পেতে চাই, সেক্ষেত্রে আমি সম্পত্তিটা উদ্ধার করতে চাই। সেক্ষেত্রে ডিগ্রি জারি স্থাবর সম্পত্তি নিলাম বিক্রি হয়ে গেলে উক্ত সম্পত্তি মালিক নিলাম বিক্রি রদের জন্য আপনি কি করবেন? আবেদন করবেন কোর্টে। তবে ক্রয় মূল্যের ৫% টাকা আগে ক্রেতাকে প্রদান করতে হবে। অর্থাৎ ডিগ্রিদার পূর্বে কোনো টাকা গ্রহণ করলে বা বাদ দিলে আপনাকে কত দিনের মধ্যে ৫% দিতে হবে, বাকি টাকা ৩০ দিনের মধ্যে আপনাকে দিতে হবে, এবং নিলাম বিক্রি করার ক্ষেত্রে আপনাকে এই আবেদনটা ৩০ দিনের মধ্যে করতে হবে। তামাদি আইনে ১৬৬ নাম্বার অনুচ্ছেদে বলা আছে। তাহলে আপনি ক্রেতা হিসেবে যদি সম্পত্তি আসলে মালিক হন, তাহলে আপনাকে জমা দিতে হচ্ছে মাত্র ৫%। আর যদি আপনি অন্য থার্ড পার্টি হন, আপনি কিন্তু
নিলামে পেয়েছেন তাহলে আপনাকে জমা দিতে হচ্ছে 25%। বাকি টাকা কত দিনের মধ্যে দিতে হচ্ছে? আপনাকে 15 দিনের মধ্যে দিতে হচ্ছে। আর নিলামটা রহিতকরণের জন্য 5% দিবেন, এই আবেদনটা করতে হবে আপনাকে 30 দিনের মধ্যে। তামাদি অনুচ্ছেদ 166 অনুযায়ী আপনাকে তামাদি আইনের 30 দিনের মধ্যে করতে হবে। এই যে ঘটনাগুলো আমরা বলছি যে 5%, 15%, 25% জমা দেওয়ার কথা উনি দেন নাই, তারপরে 15 দিনের মধ্যে, এই যে অনিয়ম যদি হয়, এই যে নিলাম প্রচার, মানে আপনাকে 30 দিন সময় দিতে হবে, অস্থাবর সম্পত্তি ক্ষেত্রে 15 দিন সময় দিতে হবে। এই যে নিলাম প্রচার বা প্রচারণের জন্য গুরুত্বপূর্ণ যদি অনিয়ম হয়, তাহলে নিলামটা রদের জন্য আবেদন করতে পারেন 90 নম্বর বিধি অনুযায়ী। নিলাম চূড়ান্ত ভাবে রদ হয়ে যাবে 92 নম্বর বিধি। এখানে প্রশ্ন আসে 89 অনুযায়ী, তারপর 90 নাম্বার অনুযায়ী, 91 নাম্বার অনুযায়ী যদি আপনি কি করেন, সঠিকভাবে পরিপালন না করেন, তাহলে কিন্তু আপনার নিলামটা কি হয়ে যাবে, সেট রদ হয়ে যাবে। সেক্ষেত্রে নিলাম বিক্রি কখনো চূড়ান্ত বা রদ করা যাবে কত নাম্বার বিধি অনুযায়ী? 92 নাম্বার বিধি অনুযায়ী, যদি সঠিকভাবে আপনি না করে থাকেন। সবচেয়ে ওই যে কথা বললাম যে নিলামের সম্পত্তি ক্রয় করলেন, সেই নিলামের সম্পত্তি ক্ষেত্রে ক্রেতাকে কি করা হয়, একটা প্রত্যয়ন পত্র দেওয়া হয়, যেটাকে ইংলিশে বলা হয় সার্টিফিকেট টু পারচেজার। অর্থাৎ ক্রেতাকে একটা প্রত্যয়ন পত্র, স্থাবর সম্পত্তি নিলামে অনুষ্ঠিত হওয়ার পরে বিক্রেতাকে কি দেওয়া হয়, আদালতে একটা বক্রিয় সম্পত্তি, অর্থাৎ নিলাম বিক্রয়ের সময় ক্রেতা হিসেবে সে ঘোষিত হয়েছে, এই মর্মে একটা প্রত্যয়ন পত্র দেওয়া হয়ে থাকে। মানে 98 নম্বর বিধি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবশ্যই এই যে ডিগ্রি আপনি যে নিলামে পেয়েছেন, নিলামে পেয়ে আপনি যদি দখল করতে গিয়েছেন, দখল করতে যদি বাধা প্রদান করে, তাহলে আপনি দায়ীকে সর্বোচ্চ 30 দিনের পর্যন্ত জেল কারাগারে আটক রাখতে পারে। 98 নম্বর বিধি থেকে প্রশ্ন হয়। নতুন করে 104 থেকে যে কথা অলরেডি আলোচনা করা হয়েছে সেখান থেকে প্রশ্ন করবে। এখান থেকে যে প্রশ্নগুলো করে বা করার সম্ভাবনা রয়েছে, আমরা বিভিন্ন সময় প্রশ্নগুলো দেখেছি বা বিভিন্ন সময় যে প্রশ্নগুলো এসেছে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিগ্রি জারির কোন সম্পত্তি বিক্রি করতে হলে বিক্রয় কতদিনের মধ্যে ক্রয় মূল্য জমা দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এই প্রশ্নটা বারবার আসে, সেটা হচ্ছে কতদিনের মধ্যে? 15 দিনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে। ডিগ্রি তারিখ থেকে কতদিনের মধ্যে ডিগ্রি জারির জন্য আবেদন করলে দায়িত্বের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিতে হবে, এই ধরনের প্রশ্ন আসে। যে কথা আমরা বলছি 2 বছরের মধ্যে কথা বলছি। তারপরে 21 নম্বর আদেশের 89 ধারায় বিক্রয় রদ আবেদন করতে হলে ক্রয় মূল্যে কত টাকা পর্যন্ত পরিমাণ জমা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের বলেছে 5% যদি ক্রেতা হয়, সেক্ষেত্রে আমরা 5% এর কথা বলেছি, তাই না? এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আমাদেরকে আসে। কোন আদালত স্থাবর সম্পত্তি নিলামের আদেশ দিতে পারে? সব কোটি কিন্তু নিলামের আদেশ দিতে পারে। এই ধরনের যত প্রকারের কোর্ট আছে, যেমন হচ্ছে ওখানে ছিল দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, সবগুলোই জেলা জজের কথা বলেছে, জেলা জজ থেকে কিন্তু আসতেই পারে। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিধিটা, সেটা হলো আপনার এই যে স্থাবর সম্পত্তি নিলাম সংক্রান্ত যে কথা বলছি, নিলাম সংক্রান্ত জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তারপরে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে এই ডিগ্রি এক্সিকিউশনের সময়সীমা নিয়ে প্রশ্ন হয়। এই দুটো জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। ডিগ্রি ক্রোক বা জারির ক্ষেত্রে আমরা যে কথাগুলো দেখেছি, যে বিক্রির সময় আপনাকে ইস্তিহার, এই যে 30 দিন আছে, 15 দিন আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে একটু প্রশ্ন দেখবেন। ডিগ্রিটাকে এক্সিকিউশনের মুডটা কত প্রকারের হচ্ছে সেটা দেখবেন। তারপর নোটিশ জারির প্রক্রিয়াটা কি, অর্থাৎ যদি 2 বছরের নিচে হয়, মানে 3 বছরের ক্ষেত্রে বললেও আমাদের 2 বছর যদি হয়, সেক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ। 22 নম্বর বিধির কথা আলোচনা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি। অর্থ ডিগ্রি পরিশোধের ক্ষেত্রে কয়টা ভাবে ডিগ্রিটাকে এক্সিকিউশন করা হয়? 2টা ভাবে এক্সিকিউশন। 30 নম্বর বিধি আছে। 30-এর ক, আজকে যে কথাটা বললো জহির রায়হান ভাই আমাদের খুব সুন্দরভাবে বলেছেন, ওখান থেকে প্রশ্ন হয়। এই ধরনের জায়গা থেকে আমরা 21 নম্বর বিধি, 21 নম্বর বিধি অনেক বিধি, বড় বিধি। তারপরে যে বিধিগুলোর কথা আমি বারবার আলোচনা করলাম, সেই সমস্ত বিধি থেকেই এখন পর্যন্ত প্রশ্ন হচ্ছে। নতুন করে আমাদের যদি খুব বেশি প্রশ্ন কঠিন করে ফেলে, এমন একটা দুইটা প্রশ্ন করার জন্য আমাদের একেবারে টোটাল 104টা বিধি মুখস্থ করা একবারে আমার মনে হয় বোকামি হয়ে যাবে। সো আমরা ইম্পর্টেন্ট বিধিগুলো পড়লাম, ইম্পর্টেন্ট বিধিগুলো নিয়ে আলোচনা করব। আপনারা বিভিন্ন বইতে যেখানে ডিগ্রি এক্সিকিউশন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে আপনার এই যে লিগাম প্রশ্ন ব্যাংক থেকে হতে পারে, অথবা পিলি মাস্টার থেকে হতে পারে, তারপরে হচ্ছে আপনার আইন পাঠ থেকে হতে পারে, বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া আছে, এগুলো থেকে প্রশ্ন
করবেন এবং আমি যেগুলো প্রশ্নের কথা বলেছি সেই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন, যাতে এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে বা আসার সম্ভাবনা রয়েছে সেখান থেকে প্রশ্ন পাই। বিশেষ করে আমি যে কথাটা বলছি যে আপনি কিন্তু আপনার টাইম ফ্রেমটা, ডিগ্রি এক্সিকিউশনের টাইম ফ্রেম থেকে প্রশ্ন হবেনি। তারপরে হচ্ছে নিলামে বিক্রি সংক্রান্ত থেকে প্রশ্ন, স্থাবর সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে প্রশ্ন পাবেনি। তারপরে হচ্ছে কিভাবে এই যে 30-এর ক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এইগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বড় বিধি, যেখান থেকে প্রশ্ন একটা দুইটা প্রত্যেক বছরই করে। এই প্রশ্নগুলো সাধারণত কঠিন হয়। 21 নম্বর আদেশ থেকে প্রত্যেক বছরই একটা দুইটা প্রশ্ন করে, বাট এই প্রশ্নগুলো অপেক্ষাকৃত কঠিন হয়। সুতরাং আমাদের যেই সমস্ত প্রশ্ন রেগুলার আসে সেই সমস্ত বিষয়গুলোতে আমরা আলোচনা করলাম। এখন সবগুলো প্রশ্ন পড়া তো বা মনে রাখা তো কঠিন, তাই না? আমাদের একটার উপরে ঝাঁপায় পড়লে তো হবে না, অনেক বড় আইন রয়েছে, সেখান থেকে আমরা প্রশ্ন পাবো বলে আমরা আশাবাদী। কি বলেন, নাকি সবগুলোই আমরা একেবারে খুঁড়ে খুঁড়ে দেখবো? না স্যার, সবগুলো পড়া সম্ভব না স্যার। গান শেষ হয়ে যাবে, তাই ঘুম 21 নাম্বার আদেশ করতে গেলে তাই ঘুম এসে যায়, তাই না? স্যার আমার একটা পরামর্শ ছিল স্যার। জি বলেন। জুডিশিয়ারি এবং স্যার বার কাউন্সিলের যে প্রশ্নগুলা আসছে যেসব বিধি থেকে, স্যার ওই বিধিগুলা মানে স্যার যদি একটু সবার সাথে শেয়ার করি স্যার, ওগুলা থেকে মনে হয় স্যার আসবে। ওরা তো বলে দিয়েছে যে কি স্যার, হ্যাঁ বলেন। স্যার যেমন নাকি স্যার বিধি 11, স্যার বিধি 22, বিধি 32 স্যার, বিধি 54, যেগুলো আমরা আলোচনা করলাম এখন, তাই না? এইগুলোই তো। এরপর স্যার বিধি 84, বিধি 85, বিধি 90, স্যার বিধি 104, এটা যেটা নতুন সংযুক্ত করলো 2025-এ সংশোধন, এইগুলো ওরা আরেকটু কমাইছে, ওরা মনে হয় 5-10টা আলোচনা করছে, আমি হয়তো বা 20-22টা আলোচনা করেছি। এই পার্থক্য এই। স্যার আপনার আলোচনা স্যার ঠিক আছে স্যার, ওভাবে তো স্যার প্রিপারেশন নিয়ে যেতে হবে। তবে স্যার এই যে বিগত সালে জুডিশিয়ারি এবং এমসিকিউ ইয়াতে বার কাউন্সিল আসছে স্যার, ওগুলো থেকে স্যার ঘুরে ফিরে বারবার প্রশ্ন করতে হবে। ওগুলো রিভিশন দিচ্ছি সালাউদ্দিন ভাই, তাই না? আমরা তো ধরেন হচ্ছে আজকে আমাদের পড়া ছিল কত, 13 স্যার। আমরা স্যার এখানে সবাই প্রবীণ তো স্যার, প্রবীণদের একটু মানে স্যার বারবার যেন রিভিশন দিতে পারি ওরকম আর কি স্যার। কোনো সমস্যা নাই, এটা তো আমাদের হচ্ছেই। তারপরে আমরা এরপরে এই যে 13-র পরে আমাদের একটা মাত্র সন আছে, সেটা হচ্ছে 12। এখন পুরা একটা বার কাউন্সিল পড়া দেবো আমি একদিন পুরা। সেই ক্ষেত্রে শুধুমাত্র শুক্রবার বা শনিবার টাইমে রাখবো, আর কোনো পড়া নাই, শুধুমাত্র শোনের প্রশ্নই জিজ্ঞেস করবো, এরকম একদিন টাইম। মানে